যখন বাংলাদেশে মানুষ মানে এসে বলছে যে আমি নিপীড়িত হচ্ছি, আমি ধর্ষিত হচ্ছি, কিংবা আমি এই যৌন হয়রানির শিকার হয়েছি, তবু মানে ওই যে যারা প্রতিরোধ করত, আন্দোলন গড়ে তুলতো, তাদেরই অংশ কিন্তু তারা। তাহলে মানে তাদের আর বলার জন্য তো কেউ রইলো না। না, যেটা হয়ে যায় আর কি সুলতানা, যেটা আমরা দেখতে পাচ্ছি অবস্থা দৃষ্টে, মানুষ যখন এই যে অ্যাক্টিভিস্টরা, এই যে নারী অধিকার নিয়ে কাজ করা এরা, বা আমরা যারা ভয়েস রেজ করতাম, এরা যখন ক্ষমতার অংশ হয়ে যায় তখন মনে হয় যে তাদের আর বলার জায়গাটা থাকে না। আমরা যেসব নারী নেত্রীর কথা বলছিলেন, সুমি আপা বলছিলেন যে আপনার কেন মহিলা পরিষদ এই করছে না বা আইন ও সালিশ কেন্দ্র এই করছে না, তারা অনেকেই কিন্তু এখন গভর্নমেন্টের স্টেক হোল্ডার, তারা বিভিন্ন প্রকল্পের সাথে জড়িত, তাই কমিটির না, সাথে জড়িত। মহিলা মহিলা পরিষদ, আমি আমি সরি সুমি আপা মহিলা পরিষদের সঙ্গে অনেকভাবে যুক্ত। তারপর আমি বলতে হচ্ছি, আমার মনে হয় তারা এখনকার যে নারীরা, তারা তাদের যে ফিলসফি, তারা যা তাদের জীবনবোধ, এইটা এই মহিলা পরিষদ ধারণ করে কিনা। ইনফ্যাক্ট মহিলা পরিষদ নামটি নিয়েই তো আমার আপত্তি আছে। মহিলা কি আবার, রাইট? মহলের বাসিন্দাদেরকে বলে মহিলা, রাইট? এখনকার নারীরা মহলের বাসিন্দা না, রাইট? তাদের সরব পদচারণা সব জায়গায়। ফলে ওই মহিলা পরিষদের কাছে আইরন আমি কিছু আশা করি না। কিন্তু সমাজের যে প্রগতিশীল অংশ, তারা যখন নিপীড়কের ভূমিকায় থাকে, এই প্রগতিশীল অংশ যখন নিপীড়কদের আশ্রয় প্রশ্রয় দাতা হয়, তখন একটা সমাজের আর তো কোনো মানে মৌলিক ভিত্তিগুলোই তো ভেঙে যায় নাকি সুমি খান? এই জায়গাটাতে মানে আয়নাতে তো ওনারা মুখ দেখেন না। আমি যেহেতু ওই যে বললাম মায়ের পেটে থাকা অবস্থা থেকে মহিলা পরিষদ করা, সেজন্য তোমার একটু না, মহিলা সমিতির অবদানকে আমি কোনোভাবে অস্বীকার করি না। এটা আত্মসমালোচনা যে মহিলা পরিষদ মারা যাওয়ার পর থেকে হেনা দাস কে কোনোভাবে উনি যতক্ষণ বলিষ্ঠ ছিলেন, আমি আলোচনাটি মহিলা পরিষদের মধ্যে নিতে চাই না। তুমি ঠিকই বলেছো যে, আপনি ঠিকই বলেছেন সুলতানা, যে মহিলা পরিষদের অবস্থানটা তারা অনেক দিন থেকে সরে গেছেন, দায়িত্বের জায়গা থেকে দীর্ঘদিন ওনারা সরে গেছেন। হ্যাঁ, এবং সরে যাবার কারণে অপরাধীরা, নিপীড়করা, ধর্ষণকারীরা এতটা বার বেড়েছে। কারণ আপনার মনে আছে সুফিয়া কামাল প্রতিটা ইস্যুতে কিভাবে রাজপথে নেমেছেন, প্রতিবাদে তিনি আমরা বর্তমানে আসি, আমি বর্তমানে থাকতে চাচ্ছি। আমি চাই এই স্বর্ণময়ীর যে নিপীড়ক, তাদের বিচার হোক, তাদের বিচার। আমি পুরনো আলোচনায় না যাই সুমি খান। না না না, আপনি বুঝতে পারছেন না সুলতানা, আমি কেন বলছি। আমি এটাই বলছি যে সরকারের ভিতরে থাক বা বাইরে থাক, সরকারকে চাপে ফেলতে হলে একসাথে মাঠে নামতে হবে, একসাথে আইনি পদক্ষেপ নিতে হবে। আর না হলে এই ধরনের কোন সংগঠন তাদেরকে মুচলেকা দিয়ে বলে দিতে হবে বাংলাদেশে কোনো নারী সংগঠন নেই। জি জি, আফসানা কিশোর, এই আমি যে প্রশ্নটি সুমি খানকে করেছিলাম এটি করি যে যারাই কথা বলবে তারাই যখন নিপীড়ক, তখন আর কথা বলার মতো কে থাকছে? সুলতানা, আপনি কিন্তু যেটা বললেন আর কি, প্রথম থেকেই বলেছেন যে এটা একটা চক্র। আপনি চক্রটা খেয়াল করেন যে আমাদের নারী কোটা উঠে গেছে, এই চক্র কিন্তু কাউকে কথা বলতে দেয় নাই। আমাদের ওমেন এম্পাওয়ারমেন্টের যে জায়গাটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে। এবং এই চক্রটা আপনি দেখেছেন যে 5ই আগস্টের পরে আমাদের নারীবাদীদের যে ঐক্য ছিল সেই জায়গাটা তারা কিভাবে ভেঙে ফেলেছে, যেন আমরা কোনো বিষয়ে কথা বলতে না পারি। হ্যাঁ, এবং এই চক্র দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে নারীর অংশগ্রহণ এবং সংসদে নারীর অংশগ্রহণের জায়গাগুলোকে কিভাবে টুইস্ট করছে প্রতিদিন, আপনি খেয়াল করেন। তো ভয়েস গুলা কিন্তু তারা এভাবে মিউট করে দিয়েছে সুলতানা। তো আপনি যেটা বলছেন যে মানুষের কথা বলার জায়গা যদি না থাকে, যে সামগ্রিক যে সামাজিক একটা অবকাঠামো, সামাজিক স্বাস্থ্য যেভাবে নষ্ট হয়, সেটারই কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা আজকে স্বর্ণময়ীর মৃত্যুবরণের মধ্য দিয়ে। সে কোথাও গিয়ে আশ্রয় পায় নাই, সে তার কর্মস্থলে আশ্রয় পায় নাই, সে আইনি আশ্রয় পায় নাই, এবং আমি জানি না গড নোজ সে কোনো ধরনের হুমকি পেয়েছে কিনা, ঠিক আছে কিনা, যে হুমকি পেয়েছে, তার নিরাপত্তাহীনতা, তার এই ধরনের মানসিক চাপ, তার মধ্যে এই ধরনের ঢাকায় জানেন আপনি পুরো বাংলাদেশে চাকরি বাকরির কি অবস্থা আপনি নিজেও জানেন, আপনি অনেকের সাথে কথা বলেন, আপনি জানেন সংবাদপত্রগুলা, ইলেকট্রনিক মিডিয়া বলি, অন্যান্য মিডিয়া বলি, দখল হয়ে গিয়েছে। স্ট্রিমের অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, যারা এই অভিযোগের সঙ্গে ছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এটাই বললাম, দেখেন আপনি নিজেই জানেন। হ্যাঁ,
তো সেই জায়গা থেকে আমি বলছি যে সামাজিক অবকাঠামো বলি যে জায়গাগুলোতে মানুষ কথা বলে এবং এই যে নারীর উপর বা শিশুর উপর নির্যাতন হলে মানুষ যেসব জায়গা থেকে রুখে দাঁড়ায় সেই জায়গাগুলো কিন্তু তারা প্রত্যেকটা অবকাঠামো ভেঙে দিয়েছে। আমাদের যে সংঘবদ্ধতা ছিল সেই সংঘবদ্ধতাটাই কিন্তু ভেঙে দিয়েছে। আপনার মনে আছে কিনা সুমি আপা এবং সুলতানা, দেখেন আমরা কিন্তু কোনো নারী বিষয়ক ইস্যুতে আপনি বিএনপি করেন না, আওয়ামী লীগ করেন না, জামাত করেন না, সিপিবি করেন না, বাসদ করেন, এটা নিয়ে আমরা কখনো চিন্তিত ছিলাম না। আপনিও আমাকে জিজ্ঞেস করেননি, আমিও আপনাকে জিজ্ঞেস করিনি। আমাদের ইস্যু ছিল এই যে আমি আপনাকে ফর এক্সাম্পল বললাম যে নুসরাত হত্যা, আমাদের ইস্যু ছিল পূজা ধর্ষণ, তাই না? আমরা এই ইস্যুতে কিন্তু সবাই হাতে হাত ধরে দাঁড়িয়ে গিয়েছি, এই আমরা ছিলাম এইটা। সেই জায়গাটা কিন্তু এইবার 5ই আগস্টের পরে এরা উদ্দেশ্যমূলকভাবে ভেঙে দিয়েছে, যেই কারণে কিন্তু আপনি সামগ্রিক কোনো প্রতিবাদ, সংঘবদ্ধ কোনো প্রতিবাদ আপনি কোনো জায়গায় দেখতে পাবেন না। এটা তাদের মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ। তাহলে আর কি বলবো, তাহলে তো আর বলার কিছু থাকে না। এই যে একদম ওই বাস্তবতা সেটাই বলছে সুলতানা। আমি এখানে পুরোপুরি সহমত হয়ে বলি যে আমরা জানি যে এখানে শুধু 1 মাসে, শুধু মার্চ মাসেরই যে রিপোর্ট এমএসএফ দিয়েছিল, প্রথম আলোতে ছেপেছিল যে ফেব্রুয়ারির চেয়ে মার্চে ধর্ষণ বেড়েছে। পরের মাসে আর ভয়ে ছাপছে না যে মার্চের চেয়ে এপ্রিলে বেড়েছে। এপ্রিলের চেয়ে একটা মাসে 428টি ধর্ষণ, শুধু মার্চ মাসে 428টা ধর্ষণের প্রতিবেদন প্রথম আলোতে আজ সোমবার 31শে মার্চ এমএসএফ প্রতিবেদন দেয় 2025-এর মার্চ। এবং তারপরে এসে 3 মাসে আপনার যে 75% বেড়ে গেছে, তার মানে সংখ্যাটা কি ভয়ানক। এবং সেগুলো যে গণমাধ্যম যে প্রথম আলোতে কাজ করা, তারা কিছুই শেখেনি। তারা শেখেনি নারীর প্রতি সম্মানবোধ, শেখেনি তার নারী সহকর্মীর প্রতি সম্মানবোধ, যে কারণে আজকে তারা অবলীলায় মুখ থেকে অশ্লীল শব্দ ছড়ি ঘুরানোর সময় বলতে পারছে। তারা ভাবতেও পারছে না যে এতগুলো মানুষ দেখছে এবং এটা তার জীবন যেমন ক্ষণস্থায়ী, তার চাকরি আরো ক্ষণস্থায়ী। খুব ইন্টারেস্টিং শুনুন, প্রথম আলো থেকে বলা হচ্ছে যে ইফতেখার মাহমুদ এবং আলতাফ শাহনওয়াজ তারা মে মাসে না কবে যেন তারা চাকরি ছেড়ে দিয়েছে, তারা এখন ঢাকা স্ট্রিমে। এটা হয়তো সত্য, কিন্তু সুমি খান যে প্রশ্নটি তুললেন যে দীর্ঘ এতদিন এত বড় প্রতিষ্ঠানে কাজ করে তাহলে তারা সহকর্মীর প্রতি কি আচরণটি শিখলো? মানে যা করছে সেটাই শিখেছে। তারপরে প্রথম আলোতে এটাই শিখেছে ওরা, সহকর্মী নারী হলে তাকে অবলীলায় নিপীড়ন করা যায়, নিগ্রহ করা যায় ইচ্ছা মতো, ওদের সম্পত্তি হয়ে যায়। তো হ্যাঁ, ওদের এই সহকর্মী স্বর্ণময়ী তাদের সম্পত্তি হয়ে গিয়েছিল, যে কারণে প্রতিবাদ করাটা অপরাধ হয়েছে। সে জুলাই মাসে করে যখন কোনো বিচার পাচ্ছে না সেটাও অপরাধ। এবং এটাই সত্যি, আমার মনে হচ্ছে যে অন্যদেরও কর্মচ্যুত করা হয়েছে কেন তাহলে, তাই না? সুলতানা, আপনার এখানে একজন কমেন্ট করেছে, আমি জানি না আপনি কমেন্ট দেখতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি, আমি হ্যাঁ, অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। আসলে আমি একটা পড়ে শুনাই সুলতানা আপনাকে, আপনি বুঝতে পারবেন। কিছু নারীবাদী ক্ষমতার অংশ হয়েছে, আর যারা লাল আন্দোলনের সাথে ছিল না তারা নানা রকম অনিরাপত্তায় আছে, তাই চাইলেও দেশে থেকে কথা বলা সহজ না। এটাও কিন্তু একটা কারণ সুলতানা, এটা অনেক বড় কারণ। আপনি দেখুন এই যে এনসিপির নেত্রী সামান্থা, হ্যাঁ, আরে সে নাকি ফেডারেশন করতো। দেখুন এরা তো আমার অনেক জুনিয়র, আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, কিন্তু খোঁজ খবর যখন নেই সে নাকি 2-1 বছর আগেও হ্যাঁ বিরাট বড় বিপ্লবী ছিলেন ছাত্র ফেডারেশনের, রাইট? এখন মোটামুটি হিজাব টিজাব দিয়ে বিরাট ধার্মিক হয়েছেন, রাইট? এখন এই কথাগুলি বললে যে পোশাক নিয়ে কথা বলে, না এটি পোশাক নিয়ে কথা নয়, এটি মানে এটা একটা সিম্বলিক বিষয়, দেশটিকে কোথায় নিয়ে যাচ্ছে তারা, রাইট? সো যাদেরকেই আমি ফোন করেছি তারা দেশ থেকে কথা বলতে চায় না, কারণ কোথায় না মবের শিকার হয়, কোথায় না কার কাছে গিয়ে আবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় কিংবা চাকরিচ্যুত হতে হয়। সবচেয়ে ভয়ঙ্কর কি জানেন, যে ধরেন আমি একটা পরিস্থিতির শিকার হয়েছি বা পরিস্থিতিতে পড়েছি, আপনি কি করবেন? আপনি আপনার চারপাশে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবেন, রাইট? এখন এই চারপাশের এই মানুষরাই এই বলয়টি যদি হয় নিপীড়কের সমর্থক, আপনি তো স্বর্ণময়ীর মতো অসহায় বোধ করবেনই নাকি ভিন্ন? লোচন, সেটাই। এই যে দেখেন আমাদের এখানে একজন কমেন্ট করেছেন যে প্রথম আলোর সাংবাদিক তৎকালীন আলতাফ শাহনেওয়াজ ধানমন্ডি 32 নম্বরের বেসমেন্টে আয়নাঘরের সন্ধান পেয়েছিলেন, আজ পুরা জাতি ওনার আয়নাঘরের সন্ধান পেল। তো সেটাই আপনি বললেন যে নিপীড়ক যখন ত্রাতার ভূমিকায় আসে
নিপীড়ক যখন ত্রাতার ভূমিকায় আসে, যা হবার কথা কিন্তু তাই হয়েছে। সে কিন্তু নিপীড়কই ছিল, নিপীড়কই আছে, তাকে বিভিন্ন ক্যামোফ্লেজ করে ঢেকে রাখা হয়েছিল, এখন সেটা প্রকাশিত হয়ে গিয়েছে স্বর্ণময়ী মৃত্যুবরণ করার কারণে। অন্যরা মৃত্যুবরণ করেনি, তার নিপীড়নের ধারাবাহিক নজির হিসেবে অন্যরা মৃত্যুবরণ করেনি, তারা নিপীড়িত হয়েছে, অভিযোগ জানিয়েছে, বিচার পায়নি, চুপ করে গিয়েছে। একটা ঘটনার কারণে যে ভদ্রমহিলা মৃত্যুবরণ করেছেন, সেই কারণে আজকে আলতাফ শাহনাজের এই পোল খুলে গিয়েছে, তার মুখোশটা খুলে গিয়েছে। দেখুন, আমাকে অনেকেই বলে জুলাইয়ের আন্দোলন নিয়ে যে তারা যদি জানতো এর পেছনে এই জামাত জঙ্গিরা আছে, তাহলে কোনোদিনও তারা এই আন্দোলনে সামিল হতো না। এখন সুমি খান, এই কথাটা অনেকের কাছেই শুনি আমি। এখন এখানে তাহলে কারা আড়াল করেছে যে এই আন্দোলনটি ছিল জামাত জঙ্গিদের মূল, মানে মাস্টার প্ল্যান তাদের, এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করেছে এই আলতাফ মাহমুদ কিংবা ইফতেখার মাহমুদদের মতো যারা তথাকথিত প্রগতিশীলতার কি বলে রাখে, তারা তাদের চেহারা দেখে মানুষ তো কোনোদিনও কল্পনাও করতে পারে নাই যে এর সঙ্গে এর পেছনে জামাত জঙ্গিরা আছে। সুমি খান, এরাই তো ক্যামোফ্লেক্সে তৈরি করেছিল। না, এরা তৈরি করেছে ঠিক আছে, প্রথম আলো চোখ মেললে প্রথম আলো, চোখ খুললে প্রথম আলো। হ্যাঁ, তো তো ওই যে একটা মোহর মধ্যে পঞ্চকবির গান গাইয়ে লালবদররা নামলো, হ্যাঁ, যত দোষ শেখ হাসিনা ঘোষ, যত দোষ আওয়ামী লীগ ঘোষ, তিনি যখন নারী নীতি করছেন সেটাও দোষ হয়ে গেছে, তিনি নারীদের ক্ষমতায়ন করলেন সেটা দোষ হয়ে গেল, তিনি নারীদের সহজে তালাক, একটি নিপীড়িত নারী বছরের পর বছর ঝুলতে থাকতো, সে তাকে তালাক দেওয়ার, ডিভোর্স দেওয়ার অধিকারটা তিনি, একটি নারী একটু নিশ্চিন্তে যেন বাঁচতে পারে, সে যখনই নিপীড়িত হচ্ছে তখনই তার মামলা নিতে বাধ্য ছিল। হ্যাঁ, আপনার ওয়ান স্টপ ক্রাইসিস যে সেন্টার আপনার ছিল, তাহলে সেটারও তো ব্যবস্থা করা হয়েছিল। আজকে এই যে আপনি বলুন যে তাদের ভয়ঙ্কর শুধুমাত্র বঙ্গবন্ধুকে গালাগাল করতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধুকে গালাগাল করতে হবে বলে আজকে জোনায়েদ সাকিরা, এই যে ছাত্র মানে ওদের ছাত্র ফেডারেশনের ন্যারেটিভ কি, এজেন্ডা কি, শুধুমাত্র বঙ্গবন্ধুর বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, তাদেরকে মানুষকে উস্কে দিতে হবে, প্ররোচনা দিতে হবে। একই যা করেছে শহীদুল করেছে, তার পুরো জীবনটা জুড়ে সে, ও যেহেতু রাজাকার পুত্র, একই রকম করেছে হচ্ছে গিয়ে রেহনুমা করেছেন।